জয়েন্ট ফ্রেন্ড, আমরা ভারতীয় সংবিধান নিয়ে আলোচনা করছিলাম। ভারতীয় সংবিধান আমরা পড়ছি পার্ট 6, যেটা পার্ট 6 শুরু হয় 52 থেকে 152 পর্যন্ত যায়। আর্টিকেল 52 থেকে 152 পর্যন্ত যায়। এখানে মুখ্য আমরা কি আছে, এত বড় একটা চ্যাপ্টার ভাগ 6, সেখানটায় আমরা রাষ্ট্রপতি সম্পর্কে জানবো, উপরাষ্ট্রপতি সম্পর্কে, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, ক্যাবিনেট, অডিটর জেনারেল, সংসদ, লোকসভা, রাজ্যসভা এবং সংসদীয় মন্ত্রী এবং সুপ্রিম কোর্ট, বাজেট, এত কিছু আমরা আলোচনা করব। কিন্তু আমরা প্রথমে আলোচনা করতে শুরু করেছিলাম রাষ্ট্রপতি আর্টিকেল শুরু হয় 52 থেকে। আর্টিকেল কত বা ধারা 52 থেকে একবারে 61তে শেষ হয়। 61তে শেষ হয়। তাহলে এত বড় একটাই আমরা কালকে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রাষ্ট্রপতি পদ সম্পর্কে। আমরা 52তে দেখেছিলাম রাষ্ট্রপতি কি আছে, রাষ্ট্রপতি পদ। রাষ্ট্রপতি পদ মানে কি, রাষ্ট্রপতি, ভারতে একজন রাষ্ট্রপতি উপস্থিত থাকবে। এতটুকুই বলা হয়েছে। রাষ্ট্রপতি কত নম্বর ধারা দিয়ে উপস্থিত থাকবে? 52 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে ভারতবর্ষে একজন রাষ্ট্রপতি থাকবে। এটা কোথা থেকে এসছে? ব্রিটেন থেকে বা লন্ডন, আমরা যেটা বলি ইউকে থেকে, ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে। এবার তারপরে হলো 53তে আমরা দেখেছিলাম যে আমলাতন্ত্র। আমলাতন্ত্র মানে কি? আমলাতন্ত্র মানে যে সমস্ত এক্সিকিউটিভ প্রশাসনিক যে কাজ করে, সেই সকল দায়িত্ব আছে কার উপরে? রাষ্ট্রপতি। এবার কারা, যেমন হচ্ছে যারা জব করে, যেমন হচ্ছে জব কারা করে, যেমন হচ্ছে এসডিও, বিডিও, ডিএম, সমস্ত প্রশাসনিক কাজকর্ম যারা করে, ব্লক থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, সমস্ত দায়িত্ব কার উপরে আছে? শাসনভার দায়িত্ব নিয়েছে কে? রাষ্ট্রপতি। এখানটায় বলা হয়েছে আমলাতন্ত্র সকল দায়িত্ব থাকবে আর্টিকেল 53-র উপর। আর আর্টিকেল 54-তে বলা হয়েছিল যে নির্বাচন সংক্রান্ত নির্বাচন প্রক্রিয়া। আমরা আগের ভিডিওতে নির্বাচন প্রক্রিয়া আমরা দেখেছি। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন হয়, রাষ্ট্রপতি নির্বাচনে কে কে ভাগ নেয়, কিভাবে ভোটের ভ্যালু হয়, সব বার করেছি আমরা। কিন্তু আমরা জানবো যে নির্বাচন হয় আর্টিকেল 53-তে। এবং আমরা দেখেছিলাম যে রাষ্ট্রপতি যদি ভোটে দাঁড়াতে যায় তাকে 15,000 টাকা ওদেরকে জমা দিতে হয়। এবং সেটা কাকে জমা দিতে হয়? আরবিআই ফান্ডে জমা দিতে হয়। এবং কোটা ফিক্স করে দিয়েছিল, টোটাল ভোটে যদি 6 ভাগের যদি 1 ভাগ না আসে, যদি তাহলে পরে কিন্তু সেই টাকা আর নন রিটার্ন, আর কোনো রিটার্ন পাবে না, ফেরত পাবে না। এতটুকুই বলেছিলাম এখানটায়। আর এবার আমরা আর্টিকেল 53তে দেখলাম আর্টিকেল 54 হয়ে গেছে 54। এবং 54তে বলা হয়েছিল যে যেমন হচ্ছে কে কে ভাগ নেবে রাষ্ট্রপতি ভোটে। তা হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে লোকসভা, রাজ্যসভা, আর এটা হলো সংসদের ক্ষেত্রে। সংসদ বলতে হলে পার্লামেন্টের ক্ষেত্রে রাষ্ট্রপতি ভোটে ভাগ নেবে। আর যদি বলা হয় রাজ্য বিধানমণ্ডল হয়, রাজ্য বিধানমণ্ডল দু রকমের হয়, একটি হচ্ছে বিধানসভা আর একটি হচ্ছে বিধান পরিষদ হচ্ছে শুধুমাত্র 6টি রাজ্যে আছে, কিন্তু এরা রাষ্ট্রপতি ভোটে কিন্তু অংশগ্রহণ করে না। এই রাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ করে বাকি হচ্ছে এই লোকসভা, রাজ্যসভা আর হচ্ছে এই বিধানসভা। একে বলা হয় ইলেকট্রাল কলেজ, আমাকে সিজি, আমরা যাকে বলছি আমরা ইলেকট্রাল কলেজ, এই তিনটিকে বলে। বাদ বাকি কারা কারা ভাগ নেয় না, যেমন হচ্ছে বিধান পরিষদ আর রাষ্ট্রপতি দ্বারা 12 জন মন্ত্রী, যাদেরকে রাষ্ট্রপতি নির্বাচিত করে, আর হচ্ছে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান। এই 3 জন কিন্তু রাষ্ট্রপতি ভোটে কিন্তু অংশগ্রহণ করে না। আর বাদ বাকি লোকসভা, রাজ্যসভা আর বিধানসভা। লোকসভা, রাজ্যসভা হচ্ছে সংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, আর হচ্ছে বিধানসভা হচ্ছে রাজ্যের মন্ত্রী, যে সমস্ত আমরা এমএলএ বলি, এরা কিন্তু ভাগ নেয়। এবং এই তিনটিকে বলা হয় ইলেকট্রাল কলেজ। বুঝতে পারলাম? পুরোপুরি ক্লিয়ার। এবার আমরা আর্টিকেল 55 থেকে আর্টিকেল 55 বা ধারা 55। ধারা 55তে কি বলা হয়েছে? ধারা 55তে বলা হয় কোটা সম্পর্কে। কোটা কি আমরা সেটা জানবো এবার। কোটা, রাষ্ট্রপতির কোটা। মনে করো যেমন হচ্ছে কোটা, রাষ্ট্রপতি ধরো একটা গ্রামে মনে করো একটা গ্রামে ধরো 100 জন ভোটার আছে। 100 জন ভোটার আছে। এই 100 জন ভোটারের মধ্যে ভাগ করে এসেছে। 100 জন ভোটারের মধ্যে ন্যূনতম এত ভোটার ভোট পেতেই হবে। মনে করো 100টা ভোটার আছে, কিন্তু রাষ্ট্রপতি ভোট একটু আলাদা। যদি সাধারণ কোনো ব্যক্তি এরকম গ্রামে যে ভোট হয় সেরকম ভোটে হয়, এদের মধ্যে যদি 100টা ভোটারের মধ্যে যদি 1 2 3 4 5 1 2 3 4 5 5জন ভোটার এরকম দাঁড়িয়েছে, প্রার্থী দাঁড়িয়েছে। এই প্রার্থীর মধ্যে 5 জনের মধ্যে কেউ পেল 30, কেউ পেল 10, কেউ পেল
40, 70, কেউ পেল কত হলো 70, 80, কেউ পেল 15 আর কেউ পেল 5। এদের মধ্যে কিন্তু যে বেশি পাবে সে কিন্তু ভোটে জিতে যাবে। এটা হচ্ছে নর্মাল ক্ষেত্রে। কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু একটু বাধা লাগিয়ে দিয়েছে, মানে একটু কোটা ফিক্স করে দিয়েছে, তোমাকে এতগুলো ভোটে কোটা পেতেই হবে, তবেই কিন্তু তুমি জিততে পারবে। এবার কীরকম করে কোটাটা আসে, যেমন ধরো এবার রাষ্ট্রপতি, ধরো মনে করো যে রাষ্ট্রপতি মানে ভোটে 5 জন দাঁড়িয়েছে, মনে করো যে 4 জন দাঁড়িয়েছে, 4 জন দাঁড়িয়েছে, তো আমি যে 4 জন দাঁড়িয়েছে মনে করো, তো 4 জন যে দাঁড়িয়েছে, তো আমি এটাকে যদি ভাগ করে দিই তো 4 পজিশন 100 হয়ে যাবে। এবার এটা যদি ভাগ করে দিই 4 পজিশন 100, তাহলে 25-এর থেকে যে বেশি পাবে সে জিতে যাবে 26, মানে 26 পেলে সে জিতে যাবে। কিন্তু না, এরকম নিয়ম নেই, এখানে বলা হয়েছে কোটা সিস্টেমে, এখানে টোটাল ধরো মনে করো টোটাল ভোটার হচ্ছে 100, টোটাল প্রার্থী কজন প্রার্থী হয় 4 প্লাস 1 এতগুলো ভোট কিন্তু পেতে হবে। এবার কি করে বার করব আমরা +1 আর +1? তাহলে এবার আমরা এটা যোগ করি। দেখো টোটালে যদি আমরা এটাকে যোগ করি, সমান এটা যোগ করি, তাহলে 100 বিভক্ত 5 টোটাল 1। তাহলে ন্যূনতম আমাদেরকে এবার এটাকে আমাকে যদি কাটাকাটি করি 5 20 21, 5 20 কত 100, 20 আর +1 সমান হচ্ছে 21 জনের ভোট আমাকে ন্যূনতম পেতেই হবে। কোটা ফিক্স করে দিয়েছে, যদি এই নিয়মে যদি যাও তুমি, তবেই তোমার কিন্তু ভোটে তুমি জেতার সম্ভাবনা থাকবে। কোটা ফিক্স, এটাকে বলছে কোটা। তাহলে ন্যূনতম কোটা কত বেরোলো, হচ্ছে 21। 21 জনের ভোট পেতেই হবে। এরকম না যে তোমার যে কোনো যে এসছে ন্যূনতম যদি 21টা ভোট না পায় যদি, তাহলে কিন্তু ভোটে হেরে যাবে, এর থেকে বেশি পেতে হবে। এখানে ন্যূনতম কোটা ফিক্স করে দেওয়া হয়েছে। তাহলে এখানটা যদি ফর্মুলাটা কি আসে, ফর্মুলাটা আসছে টোটাল ভোট, মানে যে এলাকায় মানে লোক সংসদে থাকবে, সংসদে টোটাল ভোট কি হবে, প্রার্থী +1 আর +1, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা হচ্ছে কোটা সিস্টেম আমরা বলছি। কারণ টোটাল দেখলাম, কি করে দেখলাম আর একবার বলছি আমরা, টোটাল ভোটার ছিল 100, প্রার্থী ছিল 4টে, যোগ হলো 1, আর কি হবে এখানটায় +1। এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে হিসাব করার পর আমাদের কি করে আসবে, কত 105 +1, 5 20 100, কত হলো 21। ন্যূনতম 21 কোটা তোমাকে পোয়াতে হবে, 21-এর থেকে বেশি ভোট তোমাকে আসতে হবে, তবেই কিন্তু তুমি ভোটে জিতবে। এবার কেউ ধরো দাঁড়িয়েছে, ধরো মনে করো 4 জন প্রার্থী দাঁড়িয়েছে, ও ন্যূনতম কোটা 21 পুজেই না, 20 পুজছে, ভোটে প্রার্থী মানে ও জিততে পারবে না, একে টপকাতে হবে, তবেই কিন্তু তুমি রাষ্ট্রপতি ভোটে জিততে পারবে। এটাকে বলা হচ্ছে 55তে হচ্ছে কোটা। তাহলে বুঝতে পারলাম কোটা সম্পর্কে। এরকম নর্মাল ভোট হয় কীরকম, নর্মাল ভোট বললাম, নর্মাল ভোট এরকম ধরো 100 জন আছে, 100 জনের মধ্যে ধরো 100 জন আছে, 100 জনের মধ্যে 10 জন দাঁড়িয়েছে, তো হিসাব মতন যদি কাটাকাটি করি এটাকে 10 10 100, তো সবাই যদি 10টা করে ভোট পায় তাহলে তো হবে না, 10টার মধ্যে কেউ যদি 11খান ভোট পেয়ে যায় তাহলে ও জিতে গেল, কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে এরকম নয়, সেটাকে বলছি আমরা কোটা। এবার আমরা আর্টিকেল 56-তে দেখব। আর্টিকেল 56-তে বলা হয়েছে যে কার্যকাল। আর্টিকেল 56-তে কি কথা বলা হয়েছে, কার্যকাল। কি রাষ্ট্রপতি কার্যকাল আমরা জানি 5 বছর, আমরা কি জানি 5 বছর। এবার মনে করো রাষ্ট্রপতি, আমরা জানছি রাষ্ট্রপতি কার্যকাল হচ্ছে 5 বছর। মনে করো যে 2021-এ দাঁড়িয়েছে, শেষ হবে কোথায় 2026-এ। এবার ধরো যে এই ভোট মানে রাষ্ট্রপতি অবস্থায় যদি মারা যায়, 2 বছর ধরো করেছে, 2023 পর্যন্ত ভোটে দাঁড়িয়েছে, মানে কার্যকাল কমপ্লিট করেছে, বাদ বাকি থাকছে কত বছর, 3 বছর থাকছে, তবেই তো 5 বছর পূর্ণ হবে, আবার ভোট হবে, আবার একই প্রসেসে আসবে। কিন্তু বলছে যে যদি এরকম অবস্থা হয়, যদি চলাকালীন যদি কারো মৃত্যু হয় কোনো রাষ্ট্রপতির, তাহলে কিন্তু সে এসে এই 3 বছর কিন্তু সম্পন্ন করবে না, আবার সেই প্রথম থেকে যেরকম প্রসেস সেরকম করে আবার
প্রার্থী চয়েস হবে, প্রার্থী দাঁড়াবে, প্রার্থী ভোট হবে, যেরকম ইলেকট্রিক্যালিজম, এবং প্রার্থী জেতার পর 5 বছর নিজের টার্ম সম্পূর্ণ করতে হবে। এরকম না যে আমাদের রাষ্ট্রপতি প্রধান নাগরিককে কারো ধরো এরকম অসম্পূর্ণ হয়ে পড়ে আছে, ওই সম্পূর্ণ কালটাকে শেষ করতে হবে, এরকম নাই। তোমাকে যদি কারো থালিতে ঝুটো থালি দেওয়া হয় তুমি খাও, তাহলে তুমি খাবা না। সেরকম রাষ্ট্রপতি দেশের প্রধান নাগরিক, তার জন্য তার টার্ম এরকমভাবে শেষ করা যায় না। তোমাকে এসে আবার সে 2023-এ ভোট হবে, 2023-এ হবে, 2023-এ যদি ভোট হয় তাহলে 5 বছর টার্ম শেষ করার পর 2028-এ কিন্তু টার্ম কমপ্লিট হবে। বুঝতে পারলাম এখানটাই। যদি আমরা রাষ্ট্রপতি, এবং যদি বলবে কে মারা গেছে, জাকির হোসেন মারা গেছিলো, এরকম টার্ম তারপরে যে ভোট যখন হয়েছিল তখন ঠিক এরকম 5 বছর কমপ্লিট হয়েছিল। কিন্তু এটা শুধু খালি রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য, রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য, কারণ রাষ্ট্রপতি নির্বাচনের সময় সিঙ্গেলি একাই ভোট হয়। এবার যদি বলো তোমরা যে প্রধানমন্ত্রী যদি মৃত্যু হয় তখন কি এরকম ভোট হবে এরকম করি? না। প্রধানমন্ত্রী ধরো, প্রধানমন্ত্রী তো জন্য নিজস্ব একাই তো ভোট হয় না, যে প্রধানমন্ত্রী চয়েস যেমন হচ্ছে, একটা হচ্ছে লোকসভা আছে, একটা হচ্ছে রাজ্যসভা আছে। তো প্রধানমন্ত্রী হয় লোকসভা সদস্য হবে, কিংবা রাজ্যসভা সদস্য হবে। এবার এই প্রধানমন্ত্রীর জন্য তো আলাদা করে ভোট হয় না। লোকসভায় যখনই ভোট হয় তখনই কিন্তু ভোট হওয়ার পর লোকসভাতে যখন ভোট হয় তখনই কিন্তু ওদের মধ্যে লিডার হিসাবে উঠে আসে প্রধানমন্ত্রী। ওরা এই লোকসভায় ধরো 545টা সিট আছে, 545-এর মধ্যে যে দল বেশি জিতবে, ধরো যে দল যেমন হচ্ছে 273, বিজেপির কাছে 273টা সিট আছে মনে করো, 273। বিজেপির মধ্যে যে হেড লিডার হবে সে কিন্তু প্রধানমন্ত্রী, যাকে বলবো আমরা পিএম, প্রধানমন্ত্রী হিসাবে উম্মেদবার হবে। এবং প্রধানমন্ত্রীর জন্য কিন্তু আলাদা কোনো ভোট হয় না। প্রধানমন্ত্রী এই লোকসভায় ভোটে নির্বাচন হয়, তখনই দাঁড়ায়, তখনই হারে, তখনই জিতে, তারপরেও কিন্তু প্রধানমন্ত্রী হয়। এরকম আলাদা করে প্রধানমন্ত্রী ভোট হয় না। যেমন রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু ভোট হচ্ছে সেরকম নাই, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট হয়। এবার যদি মনে করো যে প্রধানমন্ত্রী ভোট করবে, বিরাট একটা মানে কনজাংশন লেগে যাবে, এত বড় দেশে এত বড় রাজ্যে কখন ভোট লাগাবে, প্রধানমন্ত্রী মারা গেছে তার জন্য। যে যদি এখানটা ধরো প্রধানমন্ত্রী আছে লোকসভায় সদস্য প্রধানমন্ত্রী, আর রাজ্যসভায় যদি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যদি মারা যায়, তো এই লোকসভার মন্ত্রী যার 273 যার পার্টি আছে, 273 যে দলের আছে সে দল প্রধানমন্ত্রী গঠন করেছে, কেউ যদি মারা যায় আর এক্সট্রা যদি সিট থাকে, যদি ধরো ও যে দলের প্রধানমন্ত্রী টাইমটা 273 হবে না, 273 হবে, ও 274-75 সিট নিয়ে আসবে। তার মধ্যে যদি কী হবে, তার মধ্যে একজনকে প্রধানমন্ত্রী তৈরি করে দেবে আবার। এবং প্রধানমন্ত্রী আবার কিন্তু এখানে একটা গণ্ডগোল হবে। প্রধানমন্ত্রী ধরো মনে করো এখানটায় 2024-এ প্রধানমন্ত্রী হয়েছে এবং 2029 পর্যন্ত থাকবে, 2029 পর্যন্ত থাকবে, কিন্তু প্রধানমন্ত্রী মারা গেছে 2026-এ। তাহলে বাকি থাকছে কত? 3 বছর, 3 বছর। তখন কিন্তু প্রধানমন্ত্রী এসে 5 বছর নিজে কমপ্লিট করতে পারবে না, তখন এই কিন্তু 3 বছর প্রধানমন্ত্রী থাকবে। তখন আবার লোকসভার ভোট হবে, যখনই লোকসভার ভোট হওয়ার পর আবার তখন 2029 যখন কমপ্লিট হয়ে গেল, 2029-এ লোকসভার ভোট হবে যখনই, তখন আবার প্রধানমন্ত্রীকে নির্বাচিত হবে। তখন সে কিন্তু এবার টার্ম 5 বছর আবার কিন্তু তখন 2029 থেকে 2035 পর্যন্ত টার্ম কমপ্লিট হবে। এরকম করে কমপ্লিট হয়, ডিফারেন্ট। এটাই হচ্ছে যে রাষ্ট্রপতি আর এরকম প্রধানমন্ত্রীর মধ্যে একটু ডিফারেন্ট, বুঝতে পারলাম এখানটায়। তাহলে কার্যকাল 5 বছর, কিন্তু 5 বছরের মধ্যে যদি রাষ্ট্রপতি মারা যায় যদি, তাহলে তার আসনে এসে বসবে না, বরঞ্চ আবার সে ভোট প্রক্রিয়া হবে। ভোট প্রক্রিয়া হওয়ার পর ভোটে জেতার পর 5 বছর নিজের কাল কিন্তু মানে নিজের যে টার্মটা আছে সেটা সম্পন্ন করবে, বুঝতে পারলাম। এটাই আর্টিকেল 56-তে বলা হয়েছে। আর্টিকেল 57-তে বলা হয়েছে যে আর্টিকেল 57-তে যে দুবার, এটা তো 5 বার হয়ে গেল, এবার 5 বার যখন টার্মটা যদি কমপ্লিট হবে তখনই দুবার কি রাষ্ট্রপতি হতে পারে? হ্যাঁ হতে পারে। আজ পর্যন্ত কি হয়েছে? হ্যাঁ হয়েছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ দুবার রাষ্ট্রপতি হয়েছে। তো দুবার রাষ্ট্রপতি হওয়ার পর কি তাকে কি কোনো ভোট দিতে হবে না? না, সেম প্রসেস। আর্টিকেল 51-52-তে পদ তৈরি করা হয়েছে, পদ তৈরি করার পর দায়িত্ব নিয়ে আছে। আর্টিকেল 53-তে দায়িত্ব নিয়েছে কে? আমলাতন্ত্র সকল চাকরিজীবী দায়িত্ব নিয়েছে, সকল নাগরিকের দায়িত্ব নিয়েছে, এবং সেই দায়িত্ব নেওয়ার পর হচ্ছে নির্বাচন প্রক্রিয়া হবে। নির্বাচন প্রক্রিয়া যেরকম করে বুঝিয়েছিলাম আগের ভিডিওতে, সেই রকম নির্বাচন হবে। ইলেকট্রাল কলেজ ভাগ নেবে, যেমন হচ্ছে লোকসভা, রাজ্যসভা আর হচ্ছে
বিধানসভা, এই তিনটে জিনিস ভাগ হবে, ভোটে ভাগ নিবে। এবং একক হস্তান্তরযোগ্য যেমন হচ্ছে আমি বুঝিয়েছিলাম এ বি সি ডি ভোট হবে, এ বি সি ডি ডিতে ভোট হবে। এই ভোটে হওয়ার পর এবং চারজন দাঁড়িয়ে চারজনের মধ্যে যে জিতবে ধরো, আবার যে জেতার পর আবার তখনই ও কোটারও পূর্ণ করতে হবে, ওকে কোটা পূর্ণ করার পর তখন কার্যকালে আসবে, কার্যকালের পর আবার এসেও রাষ্ট্রপতিতে ও দায়িত্ব থাকবে পুরোপুরি। এরকম নয় যে একবার জিতেছে বলে আর একবার দ্বিতীয়বার আর ভোট হবে না, এরকম নয়। আবার সেম প্রসেস একই প্রসেস। যেমন ধরো মনে করো তুমি এক্ষেত্রে ধরো মনে করো যে তুমি গ্র্যাজুয়েশন করেছো মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি है। গ্র্যাজুয়েশন ডিগ্রি হওয়ার পরে কিন্তু তুমি এসডিও বিডিও ডিএম তৈরি হও, এসডিও বিডিও ডিএম তৈরি হও। এবার তোমাকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। আর তুমি যদি মনে করো যে একবার তুমি যে ইস্তফা দিয়ে দিয়েছো, যে আমি চাকরি পেয়েছো, আমি ইস্তফা দিয়ে দিয়েছি, আমি চাকরিটা করবো না, কিছুদিন পর মনে হলো আমি আবার করব, তারপরে কি তোমাকে আবার নিয়ে নেবে? না, পুরোপুরি রিজাইন দিয়ে বার হয়ে আসছো, তোমাকে আবার সেম প্রসেস, আবার তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, পরীক্ষা দিতে হবে, প্রি দিতে হবে, মেন দিতে হবে, ইন্টারভিউ দিতে হবে, সিলেকশন নিতে হবে, তারপরে তুমি এসডিও বিডিও ডিএম হবে। ঠিক সেরকম একই প্রসেস, আবার ঠিক ভোটে দাঁড়াতে হবে পদে, এবং ভোটে দাঁড়ার পর আবার ভোটে জিততে হবে, ভোটে জিতার পর আবার সম্পূর্ণ কার্যকালে আসবে তুমি। এখানটায় 57 সেটাই বলা হয়েছে। 58 কি বলা হয়েছিল? 58 বলা হয়েছে যোগ্যতা সম্পর্কে। কি যোগ্যতা? যোগ্যতা কি? যোগ্যতা আমি আগের দিন বলেছিলাম, যোগ্যতা হচ্ছে যে 35 বছর বয়স হতে হবে, 35 বছর বয়স হতে হবে, আর ভারতীয় হতে হবে। দেখো এখানটায় একটা বড় 35 বছর আর ভারতীয় হলে পরে তো সকলেই কিন্তু ভোটে দাঁড়িয়ে যেতে পারবে। তো যে রিক্সা চালাচ্ছে যার বয়স 35 বছর হয়ে গেছে, যারা লেবারি কাটছে, যারা মিস্ত্রি কাজ করছে, ধান পুঁতছে, সবই তো দাঁড়াতে হবে। 35 বছর আমি ভোটে দাঁড়াবো, যাওয়া মাত্র কিন্তু ওকে ভাগাইন দেবে। কেন ভাগাইন দেবে? ও দেশের নাগরিক নয়? নাগরিক 35 বছর বসবাস করেছে। কিন্তু এখানটায় শর্ত লাগিয়েছে। কি শর্ত লাগিয়েছে? যে বলছে যে 50 জন প্রস্তাব দেবে যে 50 জন, ধরো লোকসভাতে 543 বা 545, এখন 545 মনে করো, 545 সংসদ আছে। 545 সংসদের মধ্যে 50 জন তোমাকে বলবে যে হ্যাঁ এই ব্যক্তি ভালো বা এই ব্যক্তির গুণ আছে রাষ্ট্রপতি হওয়ার। 50 জন সিগনেচার করে এরকম করে ব্যালট পেপারে গিয়ে ফর্ম জমা দেবে যে হ্যাঁ আমি এই ব্যক্তির জন্য আমি রেকমেন্ড করছি এই ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হোক। 50 জন, একজন নয়। তোমাদেরকে সাধারণত আমাদের কোনো ব্যক্তিকে সংসদ কি এমএলএও ঠিকঠাক করে চিনে না, পার্লামেন্ট মেম্বার তোরে থাক যে এমএলএ থাকে এবং সেও ঠিকঠাক করে আমাদেরকে চিনে না। তো 50 জনের কি লাগবে? প্রস্তাব দিবে তোমাকে। ধরো আমি ভোটে দাঁড়ালাম, ধরো আমি রাষ্ট্রপতি ভোটে আমি দাঁড়ালাম, ধরো এটা আমি, তো এই এমপি 50 জন এসে বলবে যে এ ব্যক্তি ভালো, দেশের জন্য ভালো উপকার করেছে, দেশকে গর্বিত করেছে, দেখে রাষ্ট্রপতি হিসাবে আমরা দেখতে চাই। তখন 50 জন বলে হ্যাঁ ঠিক আছে, 50 জন করলে হয়ে যাবে না। এরপরে বলছে 50 জন, আবার এই 50 জন বাদ যা প্রস্তাব করেছে মানলাম ঠিক আছে, এরপরেও 50 জন অনুমোদন করবে, বলবে হ্যাঁ একেই চাই, আমরা একেই চাই। তাহলে কি করবে? মত দিবে, অনুমোদন দিবে, যে বলবে যে 50 জন বলবে যে প্রস্তাব করে ঠিক আছে মানলাম, কিন্তু ওই 50 জন প্রস্তাবকারী ব্যক্তি কিন্তু মত দিতে পারবে না যে আমি একেই চাই রাষ্ট্রপতি হিসাবে, একেই চাই, এই হিসাবে ভাষণ চলবে না। এই 50 জন ব্যক্তি এইখান থেকে আবার সংসদ থেকে 50 জন বলবে যে হ্যাঁ এই ব্যক্তিকে আমরা চাই, এই ব্যক্তিকেই। যেমন ধরো কি করবে, যেমন ধরো একটা উদাহরণ হিসাবে দিয়ে যেতে পারে। যেমন ধরো তোমার এখানটাই কারো ধরো মেয়ে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে, তো ঠিক একই রকম প্রস্তাব, এটা হচ্ছে প্রস্তাব যাচ্ছে বিয়ে বাড়ি, একটা মেয়ের প্রস্তাব যাচ্ছে বা কার বাড়ি? ছেলের বাড়ি।
ছেলের বাড়ি প্রস্তাব যাচ্ছে, তো প্রস্তাব বলছে হ্যাঁ প্রস্তাবটা গেল, কতজন পাঠিয়েছে ছেলের বাড়ি প্রস্তাব? ম্যাক্সিমাম 50 জন 40 জন প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। এবারে ছেলের পরিবার থেকে বলবে হ্যাঁ আমি একেই চাই, তখন কি হবে? পাস হবে। ঠিক একই রকম প্রসেস হচ্ছে যে তুমি যদি 35 বছর বয়স হয়, ভারতীয় নাগরিক হও, তাহলেও চলবে না। সংসদে তোমাকে 50 জন তোমাকে প্রস্তাব দেবে যে হ্যাঁ এই ব্যক্তি চাই, এরকম যে মুখে বলবে, লিখিত প্রস্তাব হবে। এরপরে 50 জন মত দিবে হ্যাঁ আমি একই রাষ্ট্রপতি হিসাবে চাই, তারপরে কিন্তু রাষ্ট্রপতি তুমি ইলেকশানে দাঁড়াতে পারবে। এরকম যে তুমি যেইছো গিয়ে রাষ্ট্রপতি ভোটে দাঁড়াবো, ভাগ আইন দিবে তোমাকে, নিয়ে 50 জন প্রস্তাবক আর 50 জন অনুমোদন, তবেই হবে। যেমন ধরো রাষ্ট্রপতি পদ কি হচ্ছে, মানে এরকম নাম সাক্ষী বলতে কীরকম? অবাস্তবিক। প্রদান করা হয়েছে রাষ্ট্রপতিকে আমাদের নাম সাক্ষী, কেন ক্ষমতা দেওয়া হয়েছে, প্রয়োগ করতে পারবে না। ধরো যেমন হচ্ছে তোমার নামে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে, জয়েন্ট অ্যাকাউন্টে 1 কোটি টাকা ভরে দেওয়া আছে, কিন্তু জয়েন্টে আছো তুমি, আর তুমি হেডে আছো, কিন্তু তুমি টাকা তুলতে পারবে না, কারণ তোমার বয়স কম হয়ে বলছে। এখানটায় তোমার বাবাকে নিয়ে এসো, জয়েন্ট অ্যাকাউন্টে হয় যেমন, তোমার নামে টাকা আছে কিন্তু টাকা তুলতে পারবে না। ঠিক একই রকমই রাষ্ট্রপতি দেশের প্রধান, সব কিছু কিন্তু মানে অবাস্তবিক, কিন্তু বাস্তবিক শক্তিশালী হচ্ছে প্রধানমন্ত্রীর ইশারাতেই রাষ্ট্রপতি কাজ করে। বুঝতে পারলাম? আর যদি রাষ্ট্রপতিকে যদি হতে চাও তো এই প্রক্রিয়া প্রয়োগ করতে হবে। আর এই প্রক্রিয়া প্রয়োগ করবে কে? সহজে রাষ্ট্রপতি হয়ে যাবে যার দলের কাছে এরকম 545টা সিট আছে, 545টার মধ্যে যে দল মন্ত্রী গঠন করেছে তার জন্য 273টা লাগবে, তো ওর কাছে তো 100টা অটোমেটিক হয়ে যাবে। 100-র জায়গায় 200 দিয়ে দিবে, 100 জন ওকে প্রস্তাব দিয়ে দেবে যে এই ব্যক্তিকে আমি প্রধানমন্ত্রী হতে চাই আর এই রাষ্ট্রপতি হতে চাই, আর 100 জন বলবে যে হ্যাঁ এই ব্যক্তিকেই চাই। তার জন্য যেমন হচ্ছে দ্রৌপদী মুর্মু, যেমন কি ছিল একটা আদিবাসী, আমাদের ভারতীয় মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যেমন হচ্ছে উড়িষ্যার রাজ্যপাল ছিল, এবং উড়িষ্যার রাজ্যপাল হওয়ার পর হচ্ছে যখন এই রাষ্ট্রপতি হওয়ার আগে ঝাড়খণ্ডে যখন ভোট চলছিল, যখনই ঝাড়খণ্ডে কি ছিল? রাজ্যপাল ছিল। তারপরে আস্তে আস্তে উঠিয়ে এলো কিসের? ভারতের রাষ্ট্রপতি পদে বসানো হলো একটা আদিবাসী সমাজে। কিন্তু রাষ্ট্রপতি পদ এরকম যাকে তাকে, যে সমাজের ভোট চাওয়ার ইচ্ছা আছে, ভোট নেওয়ার ইচ্ছা আছে, সেই সমাজের এক ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসাবে করে দাও। সে মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, যেই সমাজের ভোট না হলে তুমি পারবে না, সে একটা হচ্ছে মানে একটা রাজনৈতিক পদ হয়ে গেছে এখন। সেই হিসাবে 58তে সেইটাই বলা হয়েছে। এবার তোমাদেরকে একটু রিভাইজ করাই। এবং 59-এ বলা হয়েছে শর্ত বলা হয়েছে। 59-এ শর্ত কীরকম শর্ত বলা হয়েছে? তুমি তো প্রস্তাব দিয়েছো, সব কিছু পাস, তুমি শর্ততে এবার ফেল হয়ে যাও। শর্ততে ফেল হলে পরে কিন্তু তুমি হবে না। যেমন শর্ত কি 59-এ? শর্ত যেমন হচ্ছে তুমি ধরো এসএসসি পাস করে নিয়েছো, এসএসসি পাস করে স্কুল সার্ভিস কমিশন, প্রিলি পাস করে নিয়েছো, তারপর হচ্ছে মেনও পাস করে নিয়েছো। এবার ইন্টারভিউ জায়গায় তুমি বলছো শর্ত দিয়েছিল তুমি পড়াতে পারবে কি, আর তুমি যদি পড়াতে না পারো তাহলে তোমাকে রিজেক্ট করে দেবে। তো ঠিক একই রকমই এখানটায় 59-এ শর্ত লাগিয়েছে। কীরকম শর্ত? বলছে যে শর্ত এক হচ্ছে তুমি পাগল হলে হবে না। তুমি যে দলের তুমি প্রধানমন্ত্রী তৈরি করেছো, তোমার কাছে 100 সংসদ আছে বলে তুমি যা মন তাই যাকে তাকে রাষ্ট্রপতি পদে দিয়ে দেবে? হবে না। তুমি যদি কোনো দেউলিয়াকে কাকে বলে? যেমন হচ্ছে দেউলিয়া যাচ্ছে ঘর বাড়ি সবকে জুয়াতে হেরে দিয়ে আছে, লোকের কাছে টাকা পয়সা ধার করে নিয়ে আছে এবং পালায় বেড়াচ্ছে, লুকায় বেড়াচ্ছে, তাকে দেউলিয়া বলে। তো এই সব ব্যক্তিকে কিন্তু করা যাবে না। আর একটা হচ্ছে যে শর্ত দুটো শর্ত, এই দুটো শর্তে হচ্ছে বেস্ট অপশানে আসে, হ্যাঁ দুটো শর্তই, পাগল, দেউলিয়া, হ্যাঁ আর একটা আসবে একটাই, দুটো ধরো, পাগল, দেউলিয়া, অযোগ্য যদি হয় তো তাদেরকে কিন্তু রাষ্ট্রপতি পদে কিন্তু নেওয়া যাবে না, 59-এ। আর 60-এ বলা হয়েছে যে শপথ, আমরা পরে আলোচনা করব। আবার 60-এ কী বলছে? শপথ বলছে। শপথ নেবে কি? রাষ্ট্রপতি শপথ নেবে, আমি দেশের সকল নাগরিকের দায়িত্ব নিয়েছি, আমি ভারতের 1 নম্বর নাগরিক, আমি দেশের শুভকামনা এবং মঙ্গল কামনা করব, আমি আমার জীবনের সমস্ত সময় দেশের জন্য উৎসর্গ করে দেব। দেশের নাম বিদেশ থেকে আমার নাম
দেশের নাম উৎসর্গ করব, দেশের নাম করব, এরকম করে শপথ নেবে। সমস্ত জলবাহিনী, স্থলবাহিনী, সেনাবাহিনী সব দায়িত্ব থাকে, সমস্ত কাজকর্ম সঠিকভাবে করব, এরকমভাবে শপথ নেবে। সেটাই 60-এ বলা, শপথের কথা বলা হয়েছে। রাষ্ট্রপতির শপথ নেবে। এবং 61-তে বলা হয়েছে মহাবিয়োগ, কীভাবে রাষ্ট্রপতিকে সরানো যায়। যেমন ধরো মনে করো 2024 মনে করো আমি 2025 মনে করো 2025-এ রাষ্ট্রপতির ভোট হয়েছে। এখানটায় কংগ্রেসের কোনো ব্যক্তি কি হয়েছে, রাষ্ট্রপতি পদে আছে। 2026-এ ভোট হয়েছে লোকসভায় ভোট হয়েছে। লোকসভায় ভোট হলো 2026-এ মনে করে যে বিজেপি জিতে গেছে এবং রাষ্ট্রপতি কি থাকবে কংগ্রেসের, কিন্তু প্রধানমন্ত্রী হবে বিজেপির। এবং বাস্তবিক শক্তি কার কাছে থাকবে, বাস্তবিক শক্তি প্রধানমন্ত্রীর কাছ থেকে। এই প্রধানমন্ত্রী কংগ্রেসের, রাষ্ট্রপতি যে থাকবে সব দায়িত্ব কথা বলবে, শুনতে হবে, পালন করতে হবে। এবং যদি মনে করি বলে রাষ্ট্রপতি কথা শুনে না, তখন এই ব্যক্তিরা মহাভিযোগ নিয়ে আসবে যে রাষ্ট্রপতি কথা শুনেন না, রাষ্ট্রপতি কথা মানে না, আমরা রাষ্ট্রপতিকে রাখবো না। তো মহাভিযোগ নিয়ে আসতে হবে। মহাভিযোগের প্রক্রিয়া পড়বো আবার নেক্সট ভিডিওতে, আস্তে আস্তে আলোচনা করব। ছোট টপিক এবং বুঝতে, মানে রাষ্ট্রপতি টপিকটা একটু বড়, এরপরে উপরাষ্ট্রপতি আসবে, প্রধানমন্ত্রী আসবে, ক্যাবিনেট মন্ত্রী আসবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।